রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। আয়োজকদের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে 1 কোটিরও বেশি মানুষ এবং শতাধিক দেশের প্রতিনিধি এই শোকানুষ্ঠানে অংশ নেবেন। ইতিমধ্যে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রথম দিনে 40 দিনের যুদ্ধ এবং গত বছরের 12 দিনের সংঘাতে নিহতদের স্বজনরা উপস্থিত হয়ে খামেনিকে শেষ বিদায় জানান। দ্বিতীয় দিনটি বিদেশি প্রতিনিধি ও বিভিন্ন দেশের সরকারি বেসরকারি প্রতিনিধি দলের জন্য নির্ধারিত ছিল, যেখানে বহু দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। কয়েক দিন ব্যাপী এই কর্মসূচি ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত হবে। আজ, আগামীকাল ও সোমবার তেহরানে শোকানুষ্ঠান চলবে। মঙ্গলবার পবিত্র নগরী কোমে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বুধবার ইরাকে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মাশহাদে নিয়ে গিয়ে দাফন করা হবে। শেষকৃত্যে শুধু খামেনির মরদেহই নয়, হামলায় নিহত তার মেয়ে, পুত্রবধূ, জামাতা এবং 3 বছর বয়সী নাতনির মরদেহ অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেছেন, খামেনির শেষকৃত্যের সময়সূচি অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে। তার মতে, এটি মুহাররম মাসের প্রথম দশক ও ইমাম হুসাইনের শাহাদাতের স্মৃতির সঙ্গে সম্পর্কিত একটি বার্তা বহন করছে। তিনি বলেন, ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানানো নয়, বরং বিশ্বের শিয়া অনুসারীদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া যে আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে তারা ইমাম হুসাইনের শাহাদাতের ধারাবাহিকতার অংশ হিসেবে উপস্থাপন করতে চায়। একই সঙ্গে শেষকৃত্যে অংশ নেওয়া বিপুল জনসমাগম ও বিভিন্ন স্থানে প্রতিশোধের আহ্বান ইরানের বর্তমান রাজনৈতিক ও সামাজিক আবহকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী হরমুজ প্রণালীতে অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো বিদেশি শক্তির সামরিক প্রদর্শনীর মঞ্চ নয় এবং এখানে যে কোনো সামরিক দুঃসাহসিকতার পরিণতির দায় সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদী ফ্রান্স ও ব্রিটেনের সাম্প্রতিক অবস্থানের প্রতিক্রিয়ায় বলেন, হরমুজ প্রণালী অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর সামরিক প্রদর্শনের স্থান নয়। তিনি জোর দিয়ে বলেন, প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উপকূলীয় রাষ্ট্রগুলোর এবং এক্ষেত্রে ইরান একটি শক্তিশালী শক্তি হিসেবে নিজের ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব উপকূলীয় রাষ্ট্রগুলোর হাতে। যারা সংকট সৃষ্টি করবে তাদের সামরিক দুঃসাহসিকতার পরিণতির দায়ও তাদেরকে নিতে হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা। গরিবাবাদের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান বারবার দাবি করে আসছে যে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা রক্ষায় তাদের সার্বভৌম ভূমিকা রয়েছে এবং বাইরের শক্তিগুলোর সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় হরমুজের নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ইরানের সাম্প্রতিক এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের সময় পাকিস্তান সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার তেহরানের শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে সফররত পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে কালিবাফ পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের তেহরান সফরকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় পাকিস্তানের জনগণ ও সরকার যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে তা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বেরই প্রমাণ। তিনি বলেন, আমরা পাকিস্তানের জনগণ ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। সুখে দুঃখে পাকিস্তানের জনগণ আমাদের প্রকৃত বন্ধু। জবাবে গিলানি শহীদ আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, অতীতে রুহুল্লাহ খোমেনি এর জানাজায় অংশ নিতে তিনি প্রথম তেহরান সফর করেছিলেন এবং পরে জাতীয় পরিষদের স্পিকার, প্রধানমন্ত্রী ও
অন্যান্য দায়িত্ব পালনকালে বহুবার ইরান সফর করেছেন। গিলানি ইরানের সংগ্রাম ও কূটনৈতিক সাফল্যের প্রশংসা করে বলেন, তিনি ইরানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং ইরানের অগ্রগতির সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আরও এগিয়ে যাবে। তিনি আরও বলেন, ইরানের পার্লামেন্ট ও পাকিস্তানের সিনেটের মধ্যে সহযোগিতা জোরদারের যথেষ্ট সুযোগ রয়েছে। জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় সম্পর্ক সম্প্রসারণ এবং দুই দেশের কর্মকর্তাদের নিয়মিত পারস্পরিক যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বৈঠকে উভয় পক্ষই রাজনৈতিক, সংসদীয় ও জনসম্পৃক্ত সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গাজায় যুদ্ধ শুরুর 1000 দিন পূর্ণ হয়েছে 3 জুলাই। এই সময়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ, নজিরবিহীন মানবিক বিপর্যয় এবং অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। তবুও সংঘাতের মূল রাজনৈতিক প্রশ্ন, ফিলিস্তিনের ভবিষ্যৎ ও আত্মনিয়ন্ত্রণের অধিকার এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধকে সম্পূর্ণভাবে দমন এবং ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার যে লক্ষ্য ছিল তা অর্জিত হয়নি। গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলেও ফিলিস্তিনি জনগণের জাতীয় পরিচয়, ঐতিহাসিক স্মৃতি এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা অটুট রয়েছে। এই দীর্ঘ সংঘাত ইসরায়েলের নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তির সামরিক প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স নিয়েও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সামরিক সক্ষমতা বজায় থাকলেও সেই শক্তিকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সাফল্যে রূপান্তরের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন, বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন এবং নাগরিক সমাজের আন্দোলনে গাজা যুদ্ধ ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগও জোরালো হয়েছে, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে। 1000 দিনের এই যুদ্ধ ফিলিস্তিন প্রশ্নকে শুধু একটি আঞ্চলিক সংঘাত হিসেবে নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, ন্যায় বিচার এবং আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী নতুন গুরুত্ব দিয়েছে। বিভিন্ন দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, বিক্ষোভ এবং জনমতের গঠনের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সব মিলিয়ে এই যুদ্ধ দেখিয়েছে যে কেবল সামরিক শক্তি দিয়ে ইতিহাস, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার মতো গভীর রাজনৈতিক বাস্তবতাকে মুছে ফেলা যায় না। দীর্ঘমেয়াদে রাজনৈতিক সমাধান, বৈধতা এবং ন্যায়ভিত্তিক শান্তি টেকসই সমাধানের মূল ভিত্তি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ তেহরানে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শহীদ ইসলামী বিপ্লবের নেতা সায়েদ আলী খামেনির স্মরণানুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে আসা মেদভেদেভের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের প্রতি সমর্থন এবং রুশ সরকার ও জনগণের সমবেদনার জন্য মস্কোকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়া এবং বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও ট্রানজিট খাতে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ব্রিক্স এবং ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান। বৈঠকে মেদভেদেভ সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মূল নীতির লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি দাবি করেন, এই আগ্রাসন আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকেও দুর্বল করছে। মেদভেদেভ আরও বলেন, সংকটের সময় ইরানের জনগণের ঐক্য ও সংহতি দেশটির স্থিতিশীলতা ও শক্তি অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ইরানের বৈধ অধিকার ও স্বার্থের পক্ষে রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি একতরফাবাদের বিরোধী দেশগুলোর প্রতি বর্তমান বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি বিষয় বারবার প্রমাণিত হয়েছে, যুদ্ধের ফলাফল কেবল অস্ত্র, প্রযুক্তি কিংবা সামরিক শক্তি নির্ধারণ করে না, বরং অনেক সময় যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে একটি রাষ্ট্রের আদর্শিক ভিত্তি, তার ডক্ট্রিন এবং সেই ডক্ট্রিনের প্রতি জনগণ এবং নেতৃত্বের অটল বিশ্বাস। এই বাস্তবতা বোঝার জন্য ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে শুধু সামরিক বা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, বরং দেখতে হবে প্রতিরোধ, শাহাদাত এবং নেতৃত্বের সেই রাজনৈতিক দর্শনের আলোকে যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের রাষ্ট্রীয় পরিচয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ইমাম আলী খামেনির রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে একটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে। তিনি কৌশলগত ট্যাকটিক্সের চেয়ে ডক্ট্রিন বা আদর্শিক ভিত্তিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ ট্যাকটিক্স সময়ের সঙ্গে বদলায়, অস্ত্র বদলায়, যুদ্ধক্ষেত্র বদলায়, কিন্তু ডক্ট্রিন একটি জাতির লড়াইয়ের চরিত্র নির্ধারণ করে। যে রাষ্ট্রের ডক্ট্রিন শক্তিশালী সেই রাষ্ট্র সাময়িক পরাজয় মেনে নিতে পারে, কিন্তু অস্তিত্বের লড়াই থেকে সরে আসে না। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই প্রেক্ষাপটে ইমাম খামেনির জীবনের শেষ অধ্যায়কে অনেকে কেবল একটি সামরিক ঘটনার পরিণতি হিসেবে দেখলেও অন্য একটি দৃষ্টিভঙ্গি বলছে এটি ছিল এমন এক রাজনৈতিক এবং আদর্শিক বার্তা যার উদ্দেশ্য ছিল প্রতিরোধের ধারাকে আরও গভীর করা। বিপ্লবী রাষ্ট্র ব্যবস্থায় সর্বোচ্চ নেতা যখন নিজেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন না, বরং একই ঝুঁকির মধ্যে অবস্থান করেন, তখন তিনি সৈনিকদের কাছে একটি শক্তিশালী মানসিক বার্তা পাঠান। সেই বার্তা হল নেতৃত্ব পালিয়ে যাবে না, নেতৃত্ব আত্মসমর্পণ করবে না, নেতৃত্ব মৃত্যুকে ভয় পায় না। এর ফলে সামনের সারির যোদ্ধাদের মধ্যেও পালিয়ে বাঁচার মানসিকতা দুর্বল হয়ে যায়। একজন সেনাপতি যখন নিজের জীবনকে আদর্শের অংশ হিসেবে উৎসর্গ করেন, তখন তার অধীনস্থ বাহিনীর কাছে যুদ্ধ আর কেবল সামরিক দায়িত্ব থাকে না, তা পরিণত হয় নৈতিক ও অস্তিত্বগত অঙ্গীকারে। শিয়া রাজনৈতিক চিন্তায় এই ধারণার শিকড় নিহিত রয়েছে কারবালার ইতিহাসে। ইমাম হুসাইনের শাহাদাতকে সেখানে কেবল একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং সত্য ও অন্যায়ের চিরন্তন সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই দর্শনে বিজয় সবসময় সামরিক অর্থে পরিমাপ করা হয় না, বরং নৈতিক অবস্থান অক্ষুণ্ণ রাখা, জুলুমের কাছে আত্মসমর্পণ না করা এবং প্রয়োজন হলে শাহাদাতকে আলিঙ্গন করাও এক ধরনের বিজয়। ফলে একজন নেতা যদি বন্দী না হন, আত্মসমর্পণ না করেন এবং নিজের আদর্শ থেকে বিচ্যুত না হন, তাহলে তার মৃত্যু রাজনৈতিক পরাজয় হিসেবে নয়, বরং আদর্শিক বিজয় হিসেবে ব্যাখ্যা করা সম্ভব হয়। এ কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ইরানের রাজনৈতিক দর্শনে শাহাদাত একটি কৌশলগত সম্পদে পরিণত হয়েছে। এর মাধ্যমে নেতৃত্ব নিজের অনুপস্থিতিতেও প্রতিরোধকে টিকিয়ে রাখার নৈতিক ভিত্তি তৈরি করে যায়। যখন একজন সর্বোচ্চ নেতা নিজের রক্ত দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেন, তখন তার উত্তরসূরি সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক কাঠামোর ওপর এক ধরনের নৈতিক দায় সৃষ্টি হয়। পরবর্তী নেতারা যদি সেই আদর্শ থেকে বিচ্যুত হন, তাহলে তাদের নিজেদের সমর্থক সমাজের কাছেই বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে। একইভাবে সামরিক নেতৃত্বের ক্ষেত্রেও ব্যক্তিগত নিরাপত্তা বা সমঝোতার পথ সংকুচিত হয়ে আসে, কারণ পূর্বসূরিদের আত্মত্যাগ তখন তুলনার মানদণ্ড হয়ে দাঁড়ায়। ইরানি, তাজিক এবং তুর্কমান শিয়া ধর্মতাত্ত্বিক ঐতিহ্যে শহীদের রক্ত কেবল ব্যক্তিগত আত্মত্যাগ নয়, এটি একটি সামাজিক অঙ্গীকারও বহন করে। এর অর্থ দাঁড়ায়, যিনি নিজের জীবন দিয়েছেন তার আদর্শ, রাষ্ট্র, পতাকা ও সম্মান রক্ষার দায়িত্ব এখন জীবিতদের উপর বর্তায়। এই প্রতীকী দায়বদ্ধতা একটি জাতিকে দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য মানসিকভাবে প্রস্তুত করে। যুদ্ধক্ষেত্রে অস্ত্রের ধরন বদলাতে পারে, ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা সাইবার যুদ্ধ নতুন বাস্তবতা তৈরি করতে পারে, কিন্তু সৈনিকের মানসিকতা, আত্মত্যাগের দর্শন এবং যুদ্ধের নৈতিক ভিত্তি অনেক সময় শতাব্দীর পর শতাব্দী ধরে একই থাকে। এই অর্থে কারবালার বর্ণনা আধুনিক প্রতিরোধ রাজনীতির মধ্যেও নতুন অর্থে পুনরাবৃত্ত হয়।
যে বাহিনীর সেনাপতিরা নিজের জীবন উৎসর্গের দৃষ্টান্ত স্থাপন করেন সেই বাহিনীকে পরাজিত করা সামরিকভাবে অত্যন্ত কঠিন হয়ে ওঠে, কারণ তাদের যুদ্ধ কেবল ভূখণ্ড রক্ষার জন্য নয়, বরং পরিচয়, বিশ্বাস এবং ঐতিহাসিক দায়িত্বের অংশ হয়ে যায়। এমন বাহিনীকে কেবল সামরিক আঘাত দিয়ে নিরস্ত্র করা যায় না, যার প্রতিটি ক্ষয়ক্ষতি তাদের কাছে নতুন প্রতিরোধের প্রেরণায় রূপ নিতে পারে। ইতিহাসে ভিয়েতনাম, আফগানিস্তান, লেবানন সহ বিভিন্ন সংঘাতে এমন মনস্তাত্ত্বিক বাস্তবতার উদাহরণ পাওয়া যায়, যেখানে সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে। ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে ঘিরে যে বিপুল জনসমাগম, শোক অনুষ্ঠান এবং আন্তর্জাতিক উপস্থিতির বর্ণনা উঠে এসেছে, সেটিও এই প্রতীকী রাজনীতির অংশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ কেবল একজন নেতার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নয়, বরং একটি রাষ্ট্রীয় বয়ানকে জনসমর্থনের মাধ্যমে পুনঃনিশ্চিত করার প্রচেষ্টা হিসেবেও দেখা হয়। সমর্থকদের দৃষ্টিতে এটি ছিল প্রতিরোধের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার, অন্যদিকে সমালোচকদের কাছে এটি ছিল রাষ্ট্রীয় সংগঠনের ফল। বাস্তবে এই দুই ব্যাখ্যাই আন্তর্জাতিক রাজনীতির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন উত্থাপন করে। যদি কোনো রাষ্ট্রের প্রতিরোধের মূল শক্তি কেবল তার সামরিক অবকাঠামো না হয়ে আদর্শিক সংগঠন হয়, তাহলে কেবল নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল নাও দিতে পারে। কারণ একটি শক্তিশালী মতাদর্শ অনেক সময় ব্যক্তিকে ছাড়িয়ে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানকে ছাড়িয়ে সমাজ এবং সমাজকে ছাড়িয়ে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়। তখন একজন নেতার অনুপস্থিতি সেই মতাদর্শকে দুর্বল করে না, বরং আরও আবেগপূর্ণ করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে রেজিস্ট্যান্স টু দ্য লাস্ট বুলেট ধারণাটি কেবল একটি সামরিক স্লোগান নয়, এটি এমন একটি মনস্তাত্ত্বিক অবস্থান যেখানে আত্মসমর্পণের চেয়ে প্রতিরোধকে অধিক মর্যাদাপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। এই দর্শন অনুসারে যুদ্ধের শেষ সীমা নির্ধারণ করে গোলাবারুদের পরিমাণ নয়, বরং প্রতিরোধের ইচ্ছাশক্তি। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়ে এবং সংঘাতের রাজনৈতিক সমাধান আরও জটিল হয়ে ওঠে। অনেক পর্যবেক্ষকের মতে সংঘাতের প্রথম পর্যায়ে যে সর্বাত্মক সামরিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, পরবর্তী সময়ে বাস্তব পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই অবস্থান পুনর্বিবেচনা করতে হয়েছে। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, অর্থনৈতিক চাপ, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্ব পেতে শুরু করে। এ ধরনের পরিবর্তনকে কেউ সামরিক ব্যর্থতার ফল হিসেবে দেখেন, আবার কেউ এটিকে বাস্তববাদী কৌশলগত সমন্বয় হিসেবে ব্যাখ্যা করেন। তবে এটুকু স্পষ্ট যে আদর্শিকভাবে দৃঢ় প্রতিপক্ষের বিরুদ্ধে কেবল সামরিক শক্তি প্রয়োগের সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের নেতৃত্বের প্রতি বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও অনেকেই একটি বৃহত্তর প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। সমর্থকদের দৃষ্টিতে এটি ছিল একটি প্রতিরোধমুখী রাজনৈতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন। যদিও বিভিন্ন রাষ্ট্রের অংশগ্রহণের পেছনে নিজস্ব কূটনৈতিক ও আঞ্চলিক স্বার্থ কাজ করতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় কোনো রাষ্ট্রের আনুষ্ঠানিক উপস্থিতি সবসময় আদর্শিক সমর্থনের সামর্থক নয়, বরং তা বহুমাত্রিক কৌশলগত হিসেব নিকেশের অংশ হতে পারে। সব মিলিয়ে ইরানের ঘটনা প্রবাহ একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আধুনিক বিশ্বে রাষ্ট্রের প্রকৃত শক্তি কোথায়? কেবল অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক সক্ষমতায়, নাকি এমন এক আদর্শিক কাঠামোয় যা মানুষকে দীর্ঘমেয়াদী প্রতিরোধে উদ্বুদ্ধ করতে পারে? ইতিহাসের বহু সংঘাত দেখিয়েছে ডক্ট্রিন ছাড়া অস্ত্র দীর্ঘস্থায়ী ফল দেয় না, আবার বাস্তব সামর্থ্য ছাড়া ডক্ট্রিনও টিকে থাকে না। ইরানের ক্ষেত্রে এই দুইয়ের সমন্বয় নিয়েই আন্তর্জাতিক বিতর্ক অব্যাহত রয়েছে। সমর্থকদের মতে আত্মসমর্পণহীন নেতৃত্ব এবং শাহাদাতের রাজনৈতিক দর্শন প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে। সমালোচকদের মতে এই একই দর্শন সংঘাতের দীর্ঘস্থায়ী ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তবে একটি বিষয় অস্বীকার করা কঠিন, ডক্ট্রিনের প্রশ্নে যে বিতর্ক আজ সামনে এসেছে তা কেবল ইরানের জন্য নয়, এটি আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শ, প্রতিরোধ এবং রাষ্ট্রীয় বৈধতা নিয়ে চলমান বৃহত্তর আলোচনার অংশ।
ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ সারিতে দাঁড়িয়েছেন। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন ইরানিরা। আজ সকাল ৬টার দিকে এমন দৃশ্য দেখা গেছে। গতকাল শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। টানা ৭ দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল তেহরানে বিদেশি নেতাদের বেশিরভাগই খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আজও আগামীকাল রোববার তেহরানের সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যদের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। ইরানের কর্তৃপক্ষ বলেছে ৩.৫ দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে আগামী ৩ দিনে শুধু তেহরানেই ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছে। গতকাল সন্ধ্যা থেকেই বহু মানুষ ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লার বাইরে অপেক্ষা করছিলেন। আজ সকাল নাগাদ সেটা জনসমুদ্রে রূপ নেয়। ৬টা থেকে জনসাধারণের জন্য অনুষ্ঠান স্থলের মূল ফটক খুলে দেওয়া হয়েছে। বিপুল জনসমাগমের এই আয়োজন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইরান সরকার। বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আকাশপথ বন্ধ রাখার কথা বলা হয়েছে। বলা হচ্ছে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটাই সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক ও দাফন অনুষ্ঠানে প্রায় ১ কোটি মানুষ অংশ নিয়েছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এর প্রধান পেইমান জেভেলি বলেছেন, শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির বিদায় অনুষ্ঠানই মহান খামেনি যুগের সূচনা হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে। তার ভাষায় এই শোকানুষ্ঠান শুধু একজন নেতার বিদায় নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ধারাবাহিকতা ও জাতীয় ঐক্যের প্রতীক। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় আয়াতুল্লাহ খামেনি শহীদ হন। ওই হামলার মাধ্যমে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে আগ্রাসন শেষ পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয় প্রতিপক্ষ। তার শাহাদাতের পর ইরান ও প্রতিরোধ অক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক শোকের সৃষ্টি হয় এবং লাখো মানুষ তাকে শ্রদ্ধা জানান। আগামী ৬ জুলাই তেহরানে প্রধান জানাজা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই কোমে এবং ইরাকের ধর্মীয় আলেম, গোত্রীয় নেতা ও সাধারণ মানুষের অনুরোধে ৮ জুলাই পবিত্র নাজাফ ও কারবালায়ও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। শনিবার সকালে জেভেলি জানান, অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য ২ ডজনের বেশি স্যাটেলাইট নিউজ গ্যাদারিং ইউনিট এবং ৩০টিরও বেশি মোবাইল সম্প্রচার ইউনিট মোতায়েন করা হয়েছে, যেগুলোর প্রতিটিতে ৬ থেকে ১২টি ক্যামেরা রয়েছে। তিনি বলেন, আইআরআইবির সংবাদকর্মীরা পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছেন এবং অনুষ্ঠানটি সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার করা হবে। IRINN2 চ্যানেল স্থলভিত্তিক ও স্যাটেলাইট উভয় মাধ্যমে ফুল এইচডি সম্প্রচার নিশ্চিত করছে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতা IRIB ওয়ার্ল্ড সার্ভিসের সহযোগিতায় অনুষ্ঠানটি কভার করতে ইরানে অবস্থান করছেন। জেভেলির দাবি, এই বিদায় অনুষ্ঠান বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মহল উপলব্ধি করবে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক কাঠামোকে কোনোভাবেই দুর্বল করা সম্ভব নয়। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান সাম্প্রতিক দশকগুলোর মধ্যে ইরানে অনুষ্ঠিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কূটনৈতিক সমাবেশে পরিণত হয়। তেহরানে আয়োজিত এই অনুষ্ঠানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রতিরোধ আন্দোলনের প্রতিনিধিরা। এশিয়া থেকে সর্বাধিক প্রতিনিধি দল অংশ নেয়। ইরাকের প্রতিনিধি দলে ছিলেন কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি, পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাশহাদানি, পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের প্রতিনিধি সহ শীর্ষ কর্মকর্তারা। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী, ওমানের স্টেট কাউন্সিলের চেয়ারম্যান, কাতারের পার্লামেন্ট স্পিকার, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী হিজবুল্লাহ এবং আমাল আন্দোলনের প্রতিনিধিরা, ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট, হামাস ইসলামিক জিহাদের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও অংশ নেন। এছাড়া চীন, ভারত, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া,
তুরস্ক, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আফ্রিকা থেকে মিশর, দক্ষিণ আফ্রিকা, বুর্কিনা ফাসো, কঙ্গো, নামিবিয়া, তানজানিয়া, তিউনিসিয়া, নাইজেরিয়া এবং সেনেগাল প্রতিনিধি দল পাঠায়। ইউরোপ থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে অংশ নেন। এছাড়া বেলারুশ, সার্বিয়া, বুলগেরিয়া ও জার্মানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। লাতিন আমেরিকা থেকে কিউবা ও নিকারাগুয়া প্রতিনিধি দল পাঠায়। আন্তর্জাতিক সংস্থার মধ্যে সাংহাই সহযোগিতা সংস্থা, ইসলামী সহযোগিতা সংস্থা, D8 এবং ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের মহাসচিব বা শীর্ষ প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শহীদ নেতা সাইদ আলী খামেনির স্মরণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের অংশগ্রহণ নিরুৎসাহিত করতে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে স্বাগতিক দেশের কর্মকর্তাদের অনুষ্ঠানে না যাওয়ার জন্য রাজি করাতে নির্দেশ দেন। পাশাপাশি জানানো হয়, এসব অনুষ্ঠানে অংশগ্রহণকে ওয়াশিংটন অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। তাসনিমের দাবি অনুযায়ী মার্কিন চাপের কারণে অন্তত 13টি দেশ তাদের প্রতিনিধি দল প্রত্যাহার করেছে বা অংশগ্রহণের মাত্রা কমিয়েছে। এদিকে ইরানে শহীদ সাইদ আলী খামেনির স্মরণে সপ্তাহব্যাপী শোক ও শেষ বিদায়ের কর্মসূচি শুরু হয়েছে। তেহরান সহ ইরান ও ইরাকের 5টি শহরে লাখো লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এই আয়োজনকে জাতীয় ঐক্য, রাজনৈতিক ধারাবাহিকতা এবং প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-ও মন্তব্য করেছে, এই বিশাল আয়োজনের মাধ্যমে ইরান বিশ্বকে জানাতে চাইছে যে যুদ্ধ ও সংকটের পর রাষ্ট্রটি টিকে রয়েছে এবং তার নেতৃত্বকে প্রতিরোধের প্রতীকে পরিণত করছে। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। এতে ইরানের শীর্ষ রাষ্ট্রনেতা, সামরিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং লেবানন, ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল অংশ নিয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরানে বিমান চলাচলে সাময়িক বিধিনিষেধ, যান চলাচল নিয়ন্ত্রণ, শত শত পার্কিং এলাকা, জরুরি চিকিৎসা সেবা, অস্থায়ী আবাসন এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে। শোকযাত্রার একটি অংশ ইরাকের নাজাফ ও কারবালাতেও অনুষ্ঠিত হবে, যা খামেনির আঞ্চলিক ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রায় 26,200 সদস্য চিকিৎসা নিয়েছেন। যুদ্ধের 1000 দিন পূর্তিতে প্রকাশিত এই তথ্য অনুযায়ী চিকিৎসাধীনদের মধ্যে প্রায় 65% মানসিক সমস্যায় ভুগছেন, যার মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার উল্লেখযোগ্য। মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 17,000 সদস্য মানসিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন, আর 7,700 জন শারীরিক আঘাতের কারণে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে 97 জনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। আহতদের মধ্যে 62% রিজার্ভ সেনা, 21% বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত সদস্য, 10% পুলিশ কর্মকর্তা এবং 7% পেশাদার সামরিক সদস্য। মন্ত্রণালয় আরও জানায়, চিকিৎসাধীনদের 92% পুরুষ। বয়সভিত্তিক হিসেবে প্রায় 48% বয়স 30 বছরের নিচে, 30% বয়স 30 থেকে 39 বছরের মধ্যে এবং 22% বয়স 40 বছরের বেশি। তবে ইসরায়েলের সরকারি হতাহতের পরিসংখ্যান কঠোর সামরিক সেন্সরশিপের আওতায় থাকায় প্রকাশিত তথ্যের যথার্থতা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। অনেক বিশ্লেষকের ধারণা, প্রকৃত আহত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সদস্যদের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে বেশি হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাভাস দিয়েছে, 2026 সালের শেষ নাগাদ তাদের পুনর্বাসন বিভাগের আওতায় চিকিৎসা গ্রহণকারী সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা 90,000 ছাড়িয়ে যাবে এবং 2028 সালের মধ্যে তা প্রায় 1 লাখে পৌঁছাতে পারে। এর মধ্যে প্রায় 50,000 সদস্য মানবিক আঘাতজনিত সমস্যার চিকিৎসা নেবেন বলে ধারণা করা হচ্ছে। এই পরিসংখ্যান দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর সৃষ্ট শারীরিক ও মানসিক চাপের ব্যাপকতা তুলে ধরেছে। ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার হাজারো মানুষ সমবেত হয়ে একটি বিশাল গণসমাবেশে অংশ নেন। সমাবেশে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর আরোপিত দীর্ঘ 11 বছরের অবরোধ ভাঙতে মানবিক উদ্যোগ নেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, অবরোধ ভাঙার এই উদ্যোগ দেশটির সার্বভৌম অধিকার পুনরুদ্ধারের পথে একটি
গুরুত্বপূর্ণ অগ্রগতি। সমাবেশে উপস্থিত জনতা ফিলিস্তিন ও গাজার প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন এবং আনসারুল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথির নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত থাকার ঘোষণা দেন। অংশগ্রহণকারীরা অসুস্থ, আহত ও আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদে স্থানান্তরের জন্য ইরানের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং এটিকে ইসলামী ভ্রাতৃত্ব ও প্রতিরোধ অক্ষের পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুল ওয়াহিদ আবু রাস বলেন, শুক্রবার ইয়েমেনের আকাশে দুটি ভিন্ন দৃশ্য দেখা গেছে। একদিকে ছিল 2 শতাধিক অসুস্থ ও আহত যাত্রী, মানবিক সহায়তার প্রয়োজন থাকা মানুষ এবং সরকারি প্রতিনিধি দল বহনকারী একটি বেসামরিক বিমান। অন্যদিকে ছিল বোমা ও ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধ বিমান, যেগুলোর উদ্দেশ্য ছিল ইয়েমেনের জনগণ ও অবকাঠামোর ওপর হামলা চালানো। তার ভাষ্য অনুযায়ী এই ঘটনায় ইয়েমেনের দৃঢ়তা, সামরিক সক্ষমতা এবং উচ্চ পর্যায়ের প্রস্তুতির প্রমাণ, যা দেশের অধিকার পুনরুদ্ধারের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর আগে শুক্রবার ভোরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, স্থানীয় সময় সকাল 5টা 20 মিনিটে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের একাধিক যুদ্ধ বিমান ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন করে একটি ইরানি বেসামরিক বিমানকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিস্থিতি মোকাবেলা করে এবং বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্ট পক্ষের দাবি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।